আজকে বেশ কয়েকটি ঘটনা নিয়ে বলবো। বিশেষ করে দিল্লি, মুম্বাই, বলিউড এই ধরনের খবর। তার সাথে সাথে যারা খারাপ মানুষ তারা কতটা কষ্ট করে জীবনে আয় উন্নতি করেছে এবং সেখান থেকে কী কী শেখা যায় সেই বিষয়ে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। যে খারাপ মানুষ যদি হয়, যাদেরকে আমরা খারাপ বলে মনে করি, তারা কারা? যারা চোর ডাকাত থেকে শুরু করে যারা চুরি করে আপনার বিভিন্ন প্রান্তে, তাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে তাদেরকে পছন্দ করেন না যারা চুরি ডাকাতি করে। সেইখান থেকে কী কী শেখা যায়, কী কী জানা যায়, তারা কত কষ্ট করেছে, বা বিভিন্ন অফিস আদালত বা পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, রাস্তাঘাটে কোনো যারা বিল্ডিং বানাচ্ছে তারা হতে পারে, কেউ ব্রিজ বানাচ্ছে তারা হতে পারে। তো এরকম ভয়ঙ্কর কিছু তথ্য জীবনে বা যে সময় রয়েছে, যে সময় ঋতু পরিবর্তন হচ্ছে, সেই সময়টা মানুষের কোনো সময় ভালো লাগে না। যে সময় যে ব্যক্তি রয়েছে সেই সময়টা তার কখনোই, আজকে গরম, শীতকালটা থাকলে ভালো হতো বলে মনে হয়। যখন শীতকাল আসে তখন মনে হয় না বর্ষাকালটা থাকলে ভালো হতো। আবার যখন বর্ষাকাল আসে তখন মনে হয় না গরমকালটা আসলে ভালো হতো। তা জীবনে কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে সুখী হতে পারছে না এই কারণের জন্য, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়টা তার ভালো লাগে না, সেই জন্য। আর যে ব্যক্তি ওইটাকে মেনে নিয়েছে যে না ঠিক আছে চলো, এটা কোনো ব্যাপার না, তাহলে তারা কিছু করতে পারবে বা কিছু করার ক্ষমতা তৈরি করতে পারবে। যে এই সময়ে জন্মেছি, যখন যেমন চলছে তার সাথে সাথে আমাদের চলতে হবে। এবার এর সাথে সাথে চলতে চলতে আমাদের ভারতবর্ষকে ধরুন, যারা ভাবছে যে আমি সুখে থাকার জন্য ভারতবর্ষের ক্ষতি করব, দেশের ক্ষতি করব, জনগণের কি এসে গেল তাতে, এরকম অনেক মানুষ আছে। অথচ তারা ভীষণ বুদ্ধিশালী, বুদ্ধিমতী প্রত্যেকটা মানুষ। তারা দেশের ভালো মন্দ আপনার কি হবে সেসব তারা দেখবে কি দেখবে না তাদের সময় নেই। তারা দেখছে যে আমার কাছে যতই অর্থবল, মানে তার কাছে যতই অর্থবল থাকুক, সে কিন্তু ভাবছে ও যা হোক, ওদেরকে ঠকালে তো ওরা কিছু বলে না, ওরা আমাদের জন্য তেমন কিছু করেনি, এরকম ভাবতে পারে বা যা খুশি তাই মনে করতে পারে। এইভাবেই চলে আসছে দীর্ঘদিন ধরে, যার ফলে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। এবার দেশকে যদি বাঁচাতে পারো তাহলে তো তুমি থাকবে বা তোমার দেশ থাকছে। দেশকেই যদি না রাখো, দেশের যদি সব খাবার দাবার থেকে শুরু করে আপনি হোটেল রেস্টুরেন্ট সব যদি প্রপার্টি বিক্রি করে দেন, জায়গা জমিতে বা আপনার যে ব্রিজ হচ্ছে সেগুলোতে, তার মধ্যে আবার এমনও ঘটেছে, গতকালকে বা তার আগের দিনকে ঘটেছে ঘটনাটা, যে এমন কিছু মানে জায়গা আছে দিল্লিতে যেখানে ঘনবসতি এত বেশি হয়ে গেছে, মানে গাছপালা তো নেই বললেই চলে। যমুনা নদীর ধারে মাটি ফেলে পুরো সম্পূর্ণভাবে, মানে সেখানে কোনো রকম যদি বিপদ আপদ হয় সেখানে আগুন ধরে যাবে, কিন্তু ফায়ার ব্রিগেড প্রবেশ করতে পারবে না। সেই জায়গায় ঠিক তার আগের দিনের ঘটনার তারপরেই ঘটেছে ঘিঞ্জি, মানে এতটাই ঘিঞ্জি, ইললিগাল বিল্ডিং তৈরি হয়েছে, কোনো লিগাল নয়। এবং সব কিছু ওই পয়সা, তারা খুব কষ্ট করে অর্থ উপার্জন করে, অন্য মানুষকে ঠকিয়ে আর একজনের পয়সা আর একজনের পকেটে, তারপরে আর একটা মানুষের পকেটে, এইভাবে যেতে 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 তা
আজকে তারা এতটা ভালোভাবে জীবনযাপন করতে পারছে। খুব কষ্ট করতে হয় অ্যাকচুয়ালি যারা ভাবছে যে তারা যে এই যে কষ্টটা করে জীবনে, বা যেভাবে মানুষকে ঠকিয়ে বাড়িঘর সিগনেচার করে দেওয়া থেকে শুরু করে বিল্ডিং পাস থেকে শুরু করে কর্পোরেশনের বিভিন্ন রকম জিনিস তাদেরকে কাজগুলো করতে হয়, তা সেটাও কিন্তু একটা শেখার বিষয় আছে। এই ভুলগুলো যদি তারা যদি না করতো, আজকে আমরা বা যারাই হোক তারা কিন্তু বলতে পারতো না যে কীভাবে ঠকিয়েছে, কীভাবে ঠকানো যায়, ঠকানোর দিশা কী হতে পারে, এরকম ধরনের কিছু তথ্য মানুষের সামনে সর্বক্ষণই আছে, কিন্তু সবসময় ওদেরকে হয়তো বলছে না ওরা ভালো নয়, ওরা খারাপ। এটা কিন্তু অনেকের মনে হতেই পারে যে সত্যি ওরা কতটা খারাপ বা কতটা ভালো, সেটা কিন্তু বোঝায় মানুষ যে চোর ডাকাত মানেই খারাপ। চোর ডাকাত যদি না থাকতো, আজকে চুরি চামারি যদি না হতো, আজকে ঘরে ঘরে কোনো পুলিশই দরকার পড়তো না, এই কাজটা বন্ধ হয়ে যেত। প্রথমত চোর ডাকাত থাকবে, নিউজ চলবে, মানে অনেক কিছু হবে। খারাপ থেকে শেখা, এবং আমি কাউকে সাপোর্ট করছি না, প্রথমত শুধু বোঝানোর জন্য বলছি চোর ডাকাত থাকবেই। জগতে সোনা গয়না যদি আছে, টাকা পয়সা আছে, মানে চুরি হবেই। যেখানে চুরি হয়, বিশেষ করে আরব কান্ট্রির মতো কিছু দুবাই টুবাইতে, সেখানে চুরি করলে তাদেরকে সেখানেই শাস্তি দেওয়া হয় বা তারা সোনার দোকান ছেড়ে চলে যায়। তা আমাদের দেশ তেমনভাবে উন্নতি করতে পারেনি, সেই কারণে আমাদের দেশে সেটা হবে। কিন্তু এখান থেকে কী কী শিখতে পারবো, কী কী জানতে পারবো, চুরির মাধ্যমে আবার কী কী শেখা যায়। মানুষের মধ্যে এরকম অনেক কৌতূহল থাকতে পারে যে যারা চুরি করছে তারা আবার কিসের কষ্ট করছে। তারা খুবই ইন্টেলিজেন্ট হয়, বুদ্ধিমত্তা বা বুদ্ধিমতী হয়ে থাকে। তারা বিশেষ ধরনের উপায় অবলম্বন করেছে। এই বিশেষ ধরনের উপায় বা এই অবলম্বন করাটা সাধারণ কোনো ব্যাপার না, এটা খুবই জটিল একটা প্রক্রিয়া। আপনাকে ঠকিয়ে বা আপনার মাথায় বন্দুক রেখে আপনাকে কখন রাত্রিবেলা আপনি একা থাকেন, বা কোনো ব্যক্তি ধরুন কী বলবো, কোনো ব্যক্তি কখন অফিস যায়, কখন আদালতে যায়, কখন সে বাড়ি ফেরে, তার বাড়িতে কজন ব্যক্তি আছে, এটা এক ধরনের ওই কী বলবো 007, যে আমাদের জেমস বন্ডের মতো অথবা আমাদের ফেলুদার মতো, যে তারা কিন্তু নজরদারি চলছে। এখানেও সেই একই, মানে বলিউড হলিউড চলার মতো সিনেমা জগৎ, যে এখানে একটা এমন ধারার, যে সিনেমা জগতের মতোই একেবারে তাদেরকে তৈরি করেছে। তারা খুব কষ্ট করে বন্দুক পিস্তল জোগাড় করেছে, শিখেছে, এমনকি তারা ধরুন এমনভাবে প্র্যাকটিস করেছে সেটাকে যন্ত্রটা তৈরি করতে বা বিক্রি করতে কোনো ব্যবসায়ীকে তার টাকা দিয়ে, মানে ব্যবসায়িক দিক থেকে তারা উন্নতি করেছে। এটা এক ধরনের একটা তাদের কাছে একটা উপায়। সেইটার জন্য বললাম যে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। এমন এমন দিশায় চলে যায় যে বিশেষ করে রাজনৈতিক দিক, যেহেতু কোনো ব্যক্তির নামও করবো না, কোনো কিছু বলবো না, শুধু কোম্পানির নাম বলবো, শুধু কোম্পানি ABCD বা XYZ যেসব কোম্পানি হয়, আমরা এসব নাম নিই না। তো যাই হোক, সেই সব কোম্পানিকে বজায় রাখতে গেলে তাদেরকে অনেক কাজ করতে হয়, উঁচু স্তর থেকে নিচু স্তর পর্যন্ত অনেক খাটতে হয়। তাদের অনেক লোক বল আছে, তাদেরকে অনেক দূর পর্যন্ত এগোতে হবে। তাদের অনেক টাকা পয়সা থাকার পরেও কী হয়, দেশ যে অনেক সময় যে হারিয়ে যাচ্ছে বা দেশের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা সবসময় মাথা থাকে না, যে দেশের লোকজন কোথায় যাবে, কোথায় খাবে। একটা জমিতে, দিল্লিতে একটা জমিতে মোটামুটি একটা জমি অ্যাপ্রক্স, সেই জমিতে 6টা মতো ঘর বা হোটেল করা যায় অর্থ ইনকামের জন্য। সেখানে তারা বানিয়ে ফেলেছে কটা ঘর, সেখানে বানিয়ে ফেলেছে 25টা ঘর। মানে তাতে কোনো রকম ভেন্টিলেশন নেই, এবং যাতায়াতের জন্য বা বেরোনোর জন্য একটাই পথ সামনে দিয়ে। প্রচণ্ড আগুন লেগেছে, ওপর থেকে ঝাঁপিয়ে পড়েছে, এবং তার সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছে, বেশ কয়েকজনের আহত হয়েছে, প্রায় অনেকজন মারাও গেছে। আর নিচের কী বলবো, যারা ছিল বিশেষ করে
প্রতিবেশী যারা ছিল, বিশেষ করে সেখানকার পাড়ার লোকজন ছিল, গলি তো সেখানে অ্যাম্বুলেন্স বা কোনো দমকল সেভাবে ঢুকতে পারে না, তবুও চেষ্টা করেছে ঢোকার। তা এটা অন্য গলি ছিল, আগেরটা অন্য গলি ছিল, এটা অন্য গলি, দিল্লির অন্য প্রান্তে হয়েছে। সব মানে কী বলবো, খারাপ গুণমানের, সবথেকে খারাপ গুণমানের যে সিমেন্ট সেসবগুলোকে ইউজ করা হয়, আরও অনেক কিছু, মানে যত রকমভাবে খারাপ কিছু দিয়ে তৈরি করা হয়। সেসব বিল্ডিং তো কোনো ভেন্টিলেশন ছিল না, অনেক মানুষ ওপর থেকে ঝাঁপ দিয়েছে, আর যখন ঝাঁপ দিয়েছে নিচের দিকে তারা কিছু কাঁথা কম্বল একটু মোটা করে দিয়েছে, তাতেও অনেকের পা ফ্র্যাকচার হয়ে গেছে, 40 জনকে উদ্ধার করা হয়েছিল, আর বেশ কয়েকজনই মারা গেছে, যেহেতু প্রচণ্ড আগুন ওপর থেকে ঝাঁপ দিতে বাধ্য হয়েছে। পাহাড় তো ভেঙে গেল, কি আর সময় নেই তখন আর। দেখলাম কালকে খবরটা। তা এরকম ভয়ঙ্করভাবে শুধু যে দিল্লিতেই নয়, আপনাদের আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যে বাড়িঘর হচ্ছে ইলিগালভাবে, পুরনো ধ্বংসাবশেষ বাড়িগুলোকে আস্তে আস্তে কী বলবো, আওতার মধ্যে নিয়ে আসা হবে, সেগুলোকে ভেঙে ফেলে দেওয়া হবে। সেখানে যেহেতু যায় না, সেখানে যেহেতু কোনো রকম দমকল বা কোনো গাড়ি ঢুকতে পারে না, কোনো মানুষ অসুস্থ হলে প্রবেশ করতে পারে না, সেই জন্য অনেকটা করা হবে আস্তে আস্তে। সেখানে আস্তে আস্তে মানুষকে যাতে ভালো রাখা যায়, সেই ব্যাপারটাও তাদেরকে দেখভালের জন্য করা হচ্ছে, যে মানুষ আগামী দিনে ভয়ঙ্করভাবে যে কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর মানুষ কেন এতটা যন্ত্রণার মধ্যে রয়েছে, তাদেরকে বের করে নিয়ে আসা, তাদের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে। তা আস্তে আস্তে হবে। তা এবারে বলি যে কিছুটা ওই দিকটা ছেড়ে আর একটু অন্য ধরনের ঘটনা। বলিউডে অনেক মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে। বলিউডকে সবাই আমরা ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি। আর যারা ভালো মানুষ আছে তাদেরকে দেখবেন শেষ করে দেয়। দেখবেন অনেক সিনেমা আর্টিস্ট আছে, অ্যাক্ট্রেস এবং দুজনকেই যদি তারা একটু ভালো উঁচু পদে চলে গেছে তাদেরকে শেষ করে দেওয়া হয়। অনেক মানুষ আছে, সুশান্তের মতো মানুষকে দেখবেন শেষ করে দিয়েছে। তাকে কী করে দিয়েছে, পাকিস্তানের নায়ক বানিয়ে দিয়েছে। মানে পাকিস্তান আমাদের বিরোধী হিসেবে আমরা, বা আমাদের পাকিস্তান আমাদের যে প্রতিদিন শেষ করে দেয়, তাকে পাকিস্তানের একটা ছেলে করে দিল। আর পিকে সিনেমায়, তা পিকে সিনেমাতে তারা পাকিস্তানকে মানে একটা এমন জায়গায় ধারা দেখালো যে পাকিস্তান খুব ভালো ছেলে, এবং সেই ছেলেটা কে হলো, সুশান্ত হয়ে গেল। মানে সনাতনের হিন্দু ধর্মকে করে দিল, সুশান্তকে ওখানে একটা মুসলিম ছেলে বানিয়ে দিল, ঠিক আছে। আর নিজেরা হয়ে গেল ভালো, আর ভগবানগুলোকে করে দিল ছোট, যে ভগবানের ভুল। আর এখানে ইন্ডিয়ান কোনো হিন্দু মেয়েকে সে বিয়ে করছে, সেইটা দেখিয়ে দিল। যতবারই দেখেছি, এর আগে কেদারনাথ করেছিল, তখন হচ্ছে তাকে মুসলিম ছেলে বানিয়ে দিয়েছিল। মানে তারপরে তো তাকে মেরেই তো ফেললো, দেখছি বেশি উন্নতি করে ফেলছে ছেলেটা। তো সেই কারণে জানে যতগুলো ভালো ছেলে ছিল ওখানে, তাদেরকে প্রায় একটা করে মোটামুটি শেষ করে দিয়েছে। আস্তে আস্তে ধরা পড়বে। এবার কার্গিলের যুদ্ধে কি হয়েছে, কার্গিলের যুদ্ধে যখন অনেক কোটি কোটি টাকা এক জায়গায়, বিশেষ জানতে পারবেন খবরগুলো আস্তে আস্তে আসছে, তা বিশেষ জায়গায় জড়ো করা হয়। বিশেষ জায়গায় জড়ো করে কয়েকশো কোটি টাকা হবে, করে সেটা কার্গিলের মানুষের জন্য বা সেনাবাহিনীর জন্য তো জড়ো করা হয়। তা সেই টাকা চলে গেল, সেই বিপুল পরিমাণে কোটি কোটি টাকা চলে গেল পাকিস্তানের কাছে, সেখানে যাতে তাদের ইন্ডিয়ার বিরুদ্ধে বলিউড থেকে টাকা চলে যাচ্ছে। খবরটা আসবে, খুব শীঘ্রই আসবে, ভেতরের খবর এখন চাপা আছে। তা এবং সেখানে তারা ওই তালিবান বলুন বা যাই বলুন, যে সকল এগুলো আছে, ওই ধরনের ওদের প্রকল্পের বা ওই ধরনের মানুষ যারা আছে, তারা সেই টাকা দিয়ে ইন্ডিয়ারই ক্ষতি করছে। মানে আমাদের দেশেরই লোক আমার দেশকেই ক্ষতি করার জন্য, অথচ আমাদেরই ছেলে মেয়েগুলোকে ইউজ করছে। আবার আমাদের দেশের ছেলে মেয়েগুলোকে কোনো না কোনো মতে তাদেরকে ভুল দিকে নিয়ে গিয়ে তারা মহান হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে
নিজেরা ভালো থাকবো, কেউ জানতে পারবে না। একদিন যে যাই কাজ করুক, যে পৃথিবী ধ্বংসের জন্য, ভারতবর্ষ ধ্বংসের জন্য যারা যারা এগিয়ে আসছে, তারা একদিন না একদিন প্রকৃতি সম্বন্ধে যারা বোঝে না, প্রকৃতিকে না বাঁচাবে, একদিন শেষ হবে এবং তার কী বলবো, ভয়ঙ্কর রূপ দেখতে হবে। তা আপনি যদি মনে করেন যে ভারতবর্ষের মানুষ এক ধরনের গাধার মতো, তা এরা শিখে 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 আজকে এই জায়গাটা তৈরি করেছে। এরা প্রচুর লড়াই করেছে। রাজা বাদশাহ যারা ছিল আজকে 400-500 বছর, 600 বছর আগে, সেসব ইতিহাস তো পড়ানো হয়নি প্রথমত। এসব ইতিহাস এখন যারা জানতে পারছি আমরা, যে ভয়ঙ্করভাবে আপনাদেরকে প্রতিদিন ঠকিয়েছে, প্রতিদিন আপনাদের ঠকিয়ে ঠকিয়ে আজকে এই জায়গায় এসেছে। যে ঠকানো বলে একটা ব্যাপার থাকে, তুমি কত ঠকাবে। ওই জন্য বলেছি যে জীবনে যারা ভুল করেছে, চোর ডাকাত বা বিভিন্ন রকমের মানুষ আছে, তারা ভারতবর্ষকে ঠকিয়ে ঠকিয়ে এই জায়গাতে একটা শক্ত কঠিন পাথরে পরিণত করেছে। আমাদের বিশেষ করে যারা সাধারণ ভারতবর্ষের মানুষ, তারা এক ধরনের, সব ধরনের মানুষ আছে আমাদের দেশে। এমন এমন মানুষ নেই যে কোনটা পারে আর কোনটা পারে না, সব কিছু করতে পারে এরা। চুরি ডাকাতি করতে পারে, ভালো মানুষ থাকতে পারে, কেউ গান বাজনা করতে পারে, কেউ হয়তো লেখালেখি করতে পারে, কেউ টিচার আছে, কেউ ভালো বক্তৃতা দিতে পারে, কেউ লিডার হতে পারে, কেউ ভালো খেলোয়াড় হতে পারে, ফুটবল, ক্রিকেট, কি নেই যেদিকে বলবেন, সাঁতার, পাহাড়ে ওঠা থেকে শুরু করে কোন দিকে নেই, সেই সব জায়গাগুলো হচ্ছে ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন ধরে লড়াই করেছে। সেই জন্য অনেকে ভাবতে পারে যে ভারতবর্ষের মানুষকে বোকা বানাবো, ভারতবর্ষকে উল্টোপাল্টা কথা বলে ছোট করব, দেশের জিনিস অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে, বা অন্য জায়গায় গিয়ে কেউ কারোর তথ্য পাচার করে দিচ্ছে। এটা অনেক দিন আগে হতো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে একরকম যেটা বলছেন বা যেটা ভাবছেন, সেটা সঙ্গে সঙ্গে 10 জন জেনে যাচ্ছে। তা বেশিক্ষণ লাগবে না যে আপনারা যা করেছেন আজ থেকে 40 বছর 50 বছর আগে ভারতবর্ষকে, ধরুন ওই কোথায় কারগিলের টাকা পয়সা কোথায় গেছে, খুব সিক্রেট। কেউ কেউ তুর্কির সাথে আবার যোগাযোগ রেখেছিল, এখনও আছে। তো এরকম আমরা সিনেমা খুব একটা দেখি না, ওই জন্য খুব 2-4টে সিনেমা দেখেছি হয়তো, তাদের কি 10টা দেখেছি, 20টা দেখেছি, ওই জন্য বেশি দেখি না। অনেক সময় আসে না যে কলকাতায় এলো বা বিভিন্ন জায়গায় এলো ছেলেমেয়েরা একেবারে পাগল, মানে কিছু অ্যাকচুয়ালি কি নিজেরা যে একটা ভালো জায়গায় বা ভালো পদে আছে, কেউ হয়তো ভালো গান করে, কেউ ভালো টিচার, কেউ ভালো হয়তো কোনো অনুরাগী, মানে গান বাজনা শুনতে ভালোবাসে, তা সেই জন্য, বা অনেক মানুষ অনেক রকমের হয়, কেউ খেলা দেখতে ভালোবাসে, সব কিছুই ভালো। প্রতিটা জায়গায় প্রতিটা সময় যে যেখানে আছে প্রত্যেকেই ভালো। কিন্তু যেতে গিয়ে কী হলো, মার খেয়ে চলে আসছে রাস্তার বাইরে, পুলিশের মার খেয়ে মাথা টাথা ফেটে তার দফা রফা সেরে গেছে। বাড়িতে দীর্ঘদিন ধরে সে অসুস্থ হয়ে গেছে, সেসব খবর তো খুব একটা দেখায়নি। তো যতটা দেখা গেছিলো, পুলিশের মার তো দেখে অবাক। তা দেখতে যাবো কেন? ও একটা মানুষ, আমি একটা মানুষ, এটা যদি কেউ ভেবে নিতে পারে, তাহলে আমি ঘরে বসে টিভিতে বসেই দেখে নিতে পারি। হ্যাঁ, এবার কি লাইভ দেখার একটা আনন্দ একটা অন্যরকম। তা সে এমন কোনো মহান ব্যক্তি নয় যে যার জন্য আমার দেশের জনগণ মার খেতে খেতে মরে যাবে। হ্যাঁ, তেমন মানুষকে দেখতে যাব যে খুব ভালো দেশের জন্য, তাকে দেখতে যাওয়া ভালো। বলিউডের ভেতরে কী হয়, বলিউডের বাইরে কী হয়, বলিউডের মধ্যে কাকে ছোট করছে, আমাদের সনাতন ধর্মকে কেন ছোট করছে, কেন কীভাবে বড় করছে, বা আমাদের কী বলবো, এই রাজতন্ত্র যে রাজনীতির ক্ষেত্রে, সেখানে আমাদের দেশকে কে ছোট করছে, কীভাবে ছোট করছে, এবং কী মাত্রায় ছোট করতে হয়। আজকে তার কাছে হয়তো 500 কোটি টাকা কি হাজার হাজার কোটি টাকা রয়েছে, অর্থবল সম্পত্তি সব আছে। এই যে এত এত কষ্ট করে করে মানুষ চুরি করছে, এবং টাকা পয়সা এত হয়ে গেছে, উই পোকাতে খেয়ে নিয়েছে। মানে কষ্ট করে মানুষ ইনকাম করে, অনেকে ধরে রাখতে পারে না, এটা হচ্ছে উই পোকায় লাস্টে খেয়ে নেয়। লাইভ দেখা যাচ্ছে যে মানে এত পেয়ে গেছে না, মানুষের এদিকে খাওয়া হচ্ছে না, পড়া হচ্ছে না, গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, সেই নিয়ে মানুষ হইচই হইচই করছে। সেই ক্ষেত্রে মানুষ জানতে বা বুঝতে যে
আমরা কী করছি না করছি ওটাই ভাবছে ওটাই ঠিক। যে চুরি করছে ডাকাতি করছে সে কত প্র্যাকটিস করে। একটা পকেটমার যে হয় সে কিন্তু হঠাৎ করেই পকেটমার হতে পারে না। তাকে কিন্তু তার টিচার রীতিমতো কিন্তু ওই একটা লাউ অথবা কুমড়ো অথবা চাল কুমড়োর উপর সাদা কোনো রুমাল অথবা ধুতিকে রেখে খুব নতুন একটা কী বলবো, নতুন একটা ব্লেড দেবে, দিয়ে তাকে দিয়ে প্র্যাকটিস করানো হয় 1 বছর 1.5 বছর 2 বছর। আর তার টিচার কিন্তু ভয়ানক মারে। যদি যেন ওই চাল কুমড়ো বা লাউয়ের থেকে যেন রস না বেরোয়। আর যেন আর ব্লেড এমনভাবে চলবে শুধু কাপড়টাই কাটবে। তাকে নয়তো তো ওই কোনো বাসে বা ট্রামে বা ট্রেনে যখনই চুরি ডাকাতি করতে উঠবে তার গা থেকে রক্ত বেরোলে সে ধরা পড়ে যাবে। তাকে বাঁচানোর জন্য সাইডে সাপোর্টিং রোল থাকে বটে, কিন্তু তবুও তাকে প্র্যাকটিস করতে। তাহলে তারা কত পারদর্শী বলুন তো? ওই জন্য আমি অন্তত মানি, অন্য লোক কীভাবে বুঝবে জানি না, চোর হোক ডাকাত হোক তারা কিন্তু ভয়ানকভাবে প্র্যাকটিস করে। যেটা আমরা পড়াশোনার ক্ষেত্রে, গান বাজনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যেটা অতটা পারদর্শী নই, যেটা কখনো ভাবতেই পারি না, কখনো কল্পনাই করতে পারি না যে চোর ডাকাত মানে অ্যাকচুয়ালি সেখান থেকে যে এত কিছু শেখার থাকে, এত কিছু বোঝার থাকে, যে এর ইন্টেলিজেন্ট মাথাটা কী ধরনের কাজ করে, এ কীভাবে চুরি করলো, কীভাবে ডাকাতি করলো, এ যে ব্রিজটা বানিয়েছে সে ব্রিজটা ভেঙে পড়লো কী করে এবং কতজন মিলে একে সাহায্য করেছে। এর ইন্টেলিজেন্ট যে বুদ্ধিমত্তার তারিফ করতে হয় এক ধরনের, যে সুন্দরভাবে তারা মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ব্রিজটাকে ভেঙে ফেলে দেওয়ার জন্য বা নিজেকে অনেক টাকা অনেক কোটি টাকা ইনকাম করে সারা জীবন ভালো থাকবো। আর শেষে কী হচ্ছে আজকাল দেখাই যাচ্ছে, প্রায়শই দেখা যাচ্ছে টিভিতে, যে তাদের টাকা পয়সা কোথায় মাটির তলায় রেখে দিয়েছে, কেউ জঙ্গলে রেখে দিয়েছে, কেউ চাষের ক্ষেতে রেখে দিয়েছে। সেই টাকাই আবার পুলিশের খাতায় দিয়ে দিতে হচ্ছে বা পুলিশ নিয়ে চলে যাচ্ছে, ধরাও পড়ে যাচ্ছে, আবার জেলও খাটতে হচ্ছে, আবার সারা জীবনের জন্য পেপার এই মানে সব কিছু দিয়ে দিতে হচ্ছে। মানে ইনকাম করে অ্যাকচুয়ালি লাভই হচ্ছে না। এত কষ্ট করে ইনকাম করছে মানুষ, সেই টাকা ধরে রাখার জন্য আবার পুলিশকে দিয়ে দিতে হচ্ছে বছর 5 6 10 20 বছর পরে। তো এরকম ভয়ানক ব্যাপার, যে বলিউড বলে নয়, সেটা আমাদের লোকালে হতে পারে, আপনাদের ওখানে হতে পারে, প্রতিটা জায়গায়, পাড়ায় পাড়ায়, রাস্তাঘাটে, জলে জঙ্গলে, সমুদ্রে, মানে কোনো জায়গায় ছাড় রাখিনি। সমুদ্রেতেও যেমন হচ্ছে, তেল আনতে দেবো না হরমুজ প্রণালী সে আমেরিকাও করছে। আবার কী বলবো, ইসরায়েল, আমেরিকা, জার্মানি, যে যাকে ভালোবাসে, আমি কারোর পক্ষ নিয়ে বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে যে যার নিজ দিক থেকে সবাই ভালো। প্রত্যেকটা মানুষ যদি ভালো না হয় তাহলে তারা চুরি করবে কেন? আমি খারাপ কি ভালো সে নিজে জানে। আমি খারাপ কি ভালো, কি দেশের জন্য ভালো না পরিবেশের জন্য ভালো সে নিজে জানে। সে যদি চিন্তা করে রাত্রে শোয়ার সময় যে আজকে একটা ভালো গান গাইলাম, গানটা ভালো হয়েছে তো রাত্রে শোয়ার সময়, বা একটা কোনো দোকানদারি করলো, আমার 2 টাকা লাভ হয়েছে, আমি কাউকে ঠকাইনি। এমন হয়, দোকানদারির কথা বলতে মনে পড়লো যে একটা দোকানদার বলে, আমার দোকানে তো কেউ আসে না বা অনেক বিক্রি হচ্ছে, তারপরেও দেখবেন অনেকটা লোকের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে, তুমি তো আমার দোকান থেকে কিছু কেনো না, অনেকে বলে। তা সেই ক্ষেত্রে আমি একটু বলি এই ব্যাপারটা, যে আপনি একটা মালের দাম ধরুন 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসছেন, কোনো সময় ওটা 10 টাকার জায়গায় 40 টাকা 50 টাকাতেও বিক্রি করছেন। কোনো সময় আবার একটা মানুষকে দেখে হয়তো তাকে বলছেন না, ওটা 80 টাকা কি 100 টাকা নিয়ে নিচ্ছেন। তা কী হয়, আপনার মার্জিনটা যেহেতু সঠিক নয়, সেই কারণের জন্য অনেক সময় আপনাকে ছেড়েছে। আপনার ডাবের দোকান হতে পারে, মিষ্টির দোকান হবে না হয়তো এটা, তারপরে জামা কাপড়ের দোকান হতে পারে, মুদিখানার দোকান হতে পারে, কিন্তু অন্য দোকানে কিন্তু তার থেকে বেশি বিক্রি হচ্ছে। কেন? অনেকে জিজ্ঞাসা করে, হয়তো তার রাস্তার ধারে দোকান বলে তার চলে যাচ্ছে আজকে, কিন্তু একদিনকে চাল ডাল আটা ময়দা, কেউ হয়তো কী বলবো পাল্লাতে ভুলভাল, মানে ডিজিটাল তো, সে ঠিক করে রেখেছে যে একটা পয়েন্ট যদি কমিয়ে রাখে 1 পয়সা করে, তাকে তার থেকে লাভ নেবে। তা সেরকমভাবে আমরা তো কত আর মাপবো, কত বাড়িতে আর আছে কী বলে নামটা, পাল্লা আছে। তা সেরকম সবাইকে বিশ্বাস করতে হয় 1 পয়সা করে। কেউ কী বলবো, ওই যারা সবজি বাজারে করছে, আলু পটল দরদস্তুর অনেকে তো করেই না। বাজারের লোকের সাথে আবার দরদস্তুর করবো? করে, অনেকে করে, অনেকে করে না। মানে 80% লোক দর করে, 20% লোক হয়তো দরই করে না। তা ভুলভাল যদি বলেও তাদের কোনো অসুবিধা হয় না। অনেক লোক দর করতে ভালোবাসে না, আবার 80% লোক দর করতে ভালোবাসে। জামা কাপড়ের ক্ষেত্রে বলুন, রাস্তাঘাটে যে ফল কিনতে বলুন, যেখানে খুশি
যা খুশি হতে পারে, কেউ ইমিটেশনের দোকানে হতে পারে, গিফটের দোকানে হতে পারে, দরদস্তি করে তারা আনন্দ পায়। তা এই হচ্ছে ঠকানো। ঠকানো তো অনেক জায়গায় ছিল, চাকরির ক্ষেত্রেও ঠকানো ছিল। হ্যাঁ, তা চাকরি করতে চাইছে, আপনি যদি চাকরি না দেন, তা সেক্ষেত্রে একটা ছোট্ট করে আজকে বলে দেবো যে যারা চাকরি করছে, আগেও বলতে পারতাম, বলিনি ইচ্ছা করে। তা চাকরি যারা করছে তারা যে সময়টা রাস্তায় শুয়েছিল, যদি সেই সময়টা আমি সারা জীবন ধরে কী বলবো, মানে ভালো থাকার জন্য বা টিচার লাইনকে কাউকে ছোটো, প্রথমেই বলছি ছোটো করছি না বা কাউকে নিচু নজরে দেখাচ্ছি না, জাস্ট বোঝান। কারণ প্রত্যেকটা মানুষ সব কাজ সব জিনিস করতে পারে না, করা সম্ভব নয়, তার দ্বারা হবে না। তার কী বলবো, সময় হিসেবে, জীবনের বয়স হিসেবে, জীবন কাহিল হিসেবে যে যার জায়গায় জায়গাটা আলাদা। কিন্তু সেই সময়টাকে যদি একটু কাজে লাগানো যায়, যে আমি রাস্তায় শুয়ে আছি, ওই সময়টাকে, হ্যাঁ ঠিক আছে, সেটা একদিকে ভালো হয়েছে যে পশ্চিমবঙ্গ তখন ওই সময় এমন একটা ক্রুশিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল যে পাল্টানো দরকার ছিল। সেটার জন্য আমি ওই কথাগুলো বলিনি যে তারা ওই আন্দোলনটা করলে অন্তত পশ্চিমবঙ্গ কিছুটা বেঁচে যাবে। সনাতন ধর্মের মানুষের যে ওপর যে অত্যাচার হচ্ছে, যেমন মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গা চত্বরের, তারপরে ওই মালদা, মুর্শিদাবাদ, সন্দেশখালি, তারপরে ওটা হচ্ছে আরজিকর, আরও অনেক আছে, সব মনে পড়ছে না। একসাথে এত কাণ্ড ঘটিয়েছে, মানে ভাবা যাচ্ছে না কোন দিকে নিয়ে বলবো। তা এইসব দেখে তখন ধরুন আমি যদি ওই জায়গায় থাকতাম, আমি কাউকে দোষ দিচ্ছি না, প্রথমেই বলে দিচ্ছি, যে যার জায়গায় প্রত্যেকের সবাই ভালো, সবাই চাকরি করা দরকার আছে, সবাইকার বাড়িতে ছেলে মেয়ে আছে, ইনকাম করতে হবে, তাই তারা রাস্তায় আজকে 300, 400, 900 দিন ধরে রাস্তায় আন্দোলন করেছে। ঘরের কথা বা পুজো থেকে দূরে ছিল, না খেয়ে ছেলে মেয়ের ওপর কী করছে, তাদের যে কেউ মারাও গেছে অনেকে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য। তো আমি বলেইছি অনেকবার, অবশ্যই যদি পারেন আমার যে ওই চ্যানেলটা আছে, ইউটিউবে চ্যানেল CM গ্যাপ দিয়ে জার্নি, গ্যাপ দিয়ে 199, মহাদেবের আকাশিকারের লোগো, দেখে নেবেন যারা দেখছেন ফেসবুক থেকে। বুঝতে পারবেন যে এমন সমস্যা নিয়ে কথা বলছি যাতে মানুষের উপকার হয়। এবার যে বলি যে ওইটা দরকার ছিল পশ্চিমবঙ্গকে পাল্টানোর জন্য। সেই সময় যদি আমি ওই জায়গায় যদি আমি টিচারই থাকতাম, আমার চাকরি ধরুন চলে গেছে বা হওয়া চাকরি হচ্ছে না, সবাই পারবে না, আমি 100% বলছি, কেউই পারবে না। বিশেষ করে সনাতনী হিন্দুরা তো পারবেই না। কারণ আমি সবজি বিক্রি করব ওই সময়টা, আমি রাস্তায় বসে ফল বিক্রি করব, আমি জামা কাপড় বিক্রি করব রাস্তায়, আমি না টিচার, আমি তো স্টুডেন্টদের। কিন্তু 5 বছর চলে গেল, 6 বছর চলে গেল, কত মানুষের চাকরি হয়নি, আস্তে আস্তে এখন হবে। এইভাবে যদি নিজেকে তৈরি করা যেত, তাহলে কি হতো, আমাদের সমাজে কোনো কাজ ছোট নয়, সব কাজকে যদি প্রাধান্য দেওয়া হতো। এবং বাড়ির অর্থনৈতিক অবস্থা ভীষণ যখন খারাপ, সেই ক্ষেত্রে বলছি। কিন্তু আমি আন্দোলনটাকে ছোটও করছি না, কোনো মানুষকে ছোট করছি না, কারণ সবাই সব কাজ জীবনেও কোনোদিন করতে পারবে না। এবং সেই জন্য প্র্যাকটিসের জন্য, শুধু বলার জন্য জাস্ট বলছি যে জীবনে বেঁচে থাকতে গেলে আমি ডিএ পাবো, আমি ওই কী বলবো, 60 বছরের পর পেনশন পাবো, এই যে পায়ের ওপর পা তুলে বসে থাকবো, আমার ওই ব্যাপারটা ঠিক একটা ভালো লাগে না। যে আমি ইনকাম করব, 60 বছর পর পায়ের তলায় পা তুলে বসবো, মাসে মাসে 30,000, 40,000, 60,000 টাকা করে আসবে, ওই ব্যাপারটা ঠিক শুনতে বা করতে বেশ ভালো লাগে, বেশ আসবে, মনটা ভালো লাগে বেশ। কিন্তু ঠিক মন থেকে ঠিক আমার ভালো লাগে না, যেন বসে বসে খাবো। হ্যাঁ, আমি কোনোদিন চাকরি করতেও পারবো না, চাকরি আমি জীবনে পাবো না, চাকরি করার ইচ্ছেও আমার জীবনে নেই। কারণ আমার ওইসব ভালো লাগে না। রোজ সকাল বিকেল ওই সেজে গুজে যাও, আর বাসের মধ্যে ঘাম ঝরাতে যাও, তারপর বস বললো, এই তোমার তো দেরি হয়ে গেছে, লাল কালি দিয়ে সই করো, অথবা তোমার কাজটা ভালো হয়নি। এই যে পৃথিবীতে একবার জন্মেছি অন্য লোকের কথা শোনার জন্য নয়, অন্য লোক বলবে আমার কাজটা ভালো হয়নি, তুমি কিছু করতে পারোনি, ওটা আমার একদমই ভালো লাগে না। রোজ সেজে যাও, রোজ তারপর ছুটি দেবে না, তারপর বাড়িতে হয়তো কোনো অশান্তি বা কোনো রকম সমস্যার জন্য তোমার বাড়িতে অশান্তি হয়েছে, তোমার বাড়িতে লোক মারা গেছে, ছুটি হবে না। আমি চাই পৃথিবীতে আমি জন্মেছি, আমার যখন খুশি ছুটি, যখন খুশি যেখানে খুশি ঘুরতে যাব, যখন ঠাকুর দেখতে ইচ্ছা করবে তখন ঠাকুর দেখতে যাবো। মানে পুরী দীঘার কথা বলছি, সবসময় তো ঠাকুর দেখতে পাবেন না। কোনো দিন নবমীর দিন ছুটি নেই, কোনো দিন হচ্ছে মহালয়ার দিন ছুটি নেই, এইরকম সব ঘটে যেগুলো। তা সেই জন্য নিজের জীবনকে নিজে তৈরি করে নিতে হবে। যে
আমি আমার জীবন যে আমাকে যদি কেউ যদি মনে করে, তোমার কথায় কথা বলছি, মানে কেউ তো দেবে না জানি, তবুও আমি জাস্ট একটা, মানে এটা হয় না, মানে এটা বলাটাও ঠিক নয়, কেউ যদি আমাকে ধরুন দিনে 2,000 টাকা করে দিতে চাইছে, দিনে 2,000 টাকা করে, তা আমার সেই কাজটাও করতে ইচ্ছা করে না। যদি বিশেষ করে অফিস লেভেলের কাজের কথা বলছি, অফিসের কাজ করতে হবে, ওই যে প্রতিদিন সেজেগুজে যাও, প্রতিদিন 10টা থেকে 9টা কি 10টা পর্যন্ত করো, এবং তার 5 হরমাস তাকে হ্যাঁতে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি যেটা বলছেন সে ঠিক বলেছেন। এই ব্যাপারটা ঠিক আমার কোনো দিনই ছোটোবেলা থেকে ভালো লাগতো না। ওই সবাই চাকরি করতে ভালো লাগতো, আর চাকরি তখন হতো না, দেখতাম যে এমএ বিএ করে বসে আছে, আর তখন থেকেই রাজনীতির ব্যাপারটা দেখতে পেতাম, যে ওই কী যেন সবাই দেখে দেখে মানুষকে ওঠাতো একটা, কী ওটা, টাটা যে ন্যানো কোম্পানি আমাদের এতে এসেছিলো, তাকে বন্ধ করে দেওয়া হলো। তা তা সেখানে ভয়ঙ্কর রকমভাবে যে মানুষের উপর একটা চাপ সৃষ্টি হলো, যে সবাই একটা মানুষকে দেখে তো ওঠে, একটা মানুষ কিছু মানুষকে দেখে ওঠে। তা সেখানে যখন দেখা গেল যে কারখানা বন্ধ হয়ে গেল, তা মানুষ কাকে দেখে শিখবে? মানুষ তো ওপরের লেভেলের যে মানুষ আছে তাকে দেখে তো শিখবে। তা সেখানে একটা ভয়ঙ্কর রকমের ভূমিকা একটা দেখা গেছে, যে কী ভয়ঙ্করভাবে যে মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গায় চলে গেছিলো। তা সেখান থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসা, বা সেখানে প্রত্যেকটা মানুষ কী বলবো ওটাকে, এমনভাবে শিখেছে যে কার ওপর বিশ্বাসটা মানুষের তৈরি হয়, মানে তার এক একটা ভূমিকা, এক একটা কার্যকলাপের হিসেবে। মানুষ যদি ভুল করে, সেই ভুল থেকে জীবনে কিছু শেখার, কিন্তু তারা যদি বড়রা যদি ভুল করে থাকে, তা সেখান থেকে তো মানুষের দিশা হারিয়ে যাবে। তো এমনভাবে দিশা হারিয়ে গেছিলো, বা এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে যে মানুষ খুব চিন্তায় ছিল যে কী হবে কি না হবে। তা সেই দিশাটা থেকে মানুষ ভেঙে পড়েছে। যেহেতু চাকরি বাকরির জন্য যদি এত লড়াই করতে, ওই সময়টা যদি কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 30 বছর, বা যারা টিনেজ, যে বয়সে যে ব্যক্তি রয়েছে, বিশেষ করে সেই ব্যক্তিটা যদি তার জীবনে যদি 5টা বছর বা 3টে বছর নষ্ট হয়ে যায়, তা আমি সেই চাকরি কেন করতে যাব? আমার 3 বছর সময় নষ্ট হয়ে গেল, বয়স বেড়ে যাচ্ছে। আমাকে এমন কিছু শিখে রাখতে হবে, বা এমন কিছু শিখতে হবে জগতে, যে যে মানুষ নিজের পরিবারের জন্য 2টো টাকা ইনকামের জন্য অন্যের উপর নির্ভর করে। যেমন হাতের কাজ, যেমন সাবমার্শাল, যাদের প্রত্যেকের বাড়িতে সাবমার্শাল আছে, এইটা সারানোর জন্য, বা মিক্সি মেশিন সারানোর জন্য, এই ধরনের টেকনিক্যাল, বা পাখা সারানো, কথার কথা বলছি, পাখা সারানো হতে পারে, এরকম অনেক ধরনের যে কাজ, বা গ্যারাজ যেগুলো আছে, বাইক সারানো বা সারানো, এই ধরনের কাজগুলো আমাদের লোকাল ছেলে মেয়েগুলো একেবারেই বোঝে না। শুধু একটা দুটো জানে যে চাকরি করব, নয় মুদিখানার দোকান, নয় মিষ্টির দোকান, নয় কী বলে ইট বালি সিমেন্টের দোকান, এই সব করব। কিন্তু ওই কাজগুলো যদি করে রাখে, দিনে এক একটা মানুষ যদি বাইক সারানো শিখে নিতে পারে, বা ওই প্রত্যেকটা বাড়িতেই সাবমার্শাল রয়েছে, সাবমার্শাল যারা সারায়, দিনে অন্তত তারা 2 থেকে 3,000 4,000 টাকা করে ইনকাম করে। তো সেইগুলো শিখবো না, শুধু পায়ের ওপর পা তুলে বসে থাকবো, সারা জীবন ধরে খাবো আর ঘুরে বেড়াবো। তা এই ব্যাপারটা ছিল। তা এখন অবশ্যই যারা চাকরি কী বলবো, আমি তাও ওই যারা কী বলবো টিচারই হবে, তাদেরকে বলবো না, যারা টিচারই হতে চান, টিচারই হওয়া দরকার আছে। তার কারণ আছে, নয়তো ছেলে মেয়েগুলো তো আবার শিখতে পারবে না। ছেলে মেয়েগুলো তো ভুলভাল শিখবে। এরা ভাববে বোধহয় আমি শিখিয়ে দিলাম যে গ্যারেজের কাজ শেখানোর জন্য। এটা ঠিক নয়। যে এক একটা ওই সময়টা, যে সময়টা দিয়ে আগের বছর 4 6 আগে যে সময়টা পেরিয়ে গেছে, সেই সময়টার কথা বলছি। এখন যারা আবার চাকরি বাকরির জন্য, বা যারা টিচারের জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য আগামী দিনে সুখের হতে চলেছে। তাদের জন্য কোনো নেই, কারণ পড়াশোনা শেখানোর জন্য তো লোক দরকার, বা টিচার দরকার। অবশ্যই পড়াশোনা শেখাবেন, বা টিচারই তো অবশ্যই হতেই হবে প্রত্যেককেই। কারণ টিচার না হলে এই পৃথিবীতে যেভাবে ইংরেজরা অত্যাচার করেছে, বা অন্যান্য সম্রাটরা অত্যাচার করেছে, তাদের কথা কে তুলে ধরবে? আপনারা স্কুলে, কলেজে, বা যেখানেই আছেন, যে প্ল্যাটফর্মে আছেন,
সেখান থেকে তো শেখার জন্য আপনাদের মতো লোককেই দরকার। আপনারা যদি না থাকেন তাহলে তো ভয়ানকভাবে আমাদের দেশ বা আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে ভারতবর্ষ সম্বন্ধে কোনো দিন জানতেই পারবে না যে আমাদের ভারতবর্ষের উপর কতটা অত্যাচার হয়েছিল, কতটা অত্যাচার করে আমাদের মন্দিরগুলোকে বা আমাদের রেলপথ, সড়কপথ বা ইংরেজরা কীভাবে এসে তাদের নিজেদেরকে শুধু ভালো থাকার জন্য আমাদের উপর অত্যাচার করেছিল, সেগুলো কে বোঝাবে? টিচার অবশ্যই দরকার। কোনো ব্যক্তিকে ওই জন্য ছোটো করছি না। যারা পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত এগোতে চায় অবশ্যই এগোনো উচিত। ওই যে বললাম, সবাই সব কাজ করতে পারবে না, সবাই সবজিও বিক্রি করতে পারবে না, সবাই গ্যারেজের কাজও করতে পারবে না, সবাই পাখাও সারাতে পারবে না, সবাইকার ইচ্ছে মনোবল তৈরিই হয়নি। কারণ ছোটো থেকে তৈরি করতে দেয়নি প্রথমে বাড়ি থেকে, বা টিচার লেভেলে কিছু কিছু স্কুলে হয়তো বলতে পারে, কিন্তু বাড়ি থেকে বলবে তুই গ্যারেজের লোক, আমাদের সবজি বিক্রি করবি? হ্যাঁ, শপিং মলে সবজি বিক্রি হয়। যাদের কোটি কোটি টাকা আছে আবার শপিং মলে দেখবেন সবজি বিক্রি হয়, চাল বিক্রি হয়, ডাল বিক্রি হয়, অনেক কিছু বিক্রি হয়। সেখানটা আবার দেখছি ঠিক আছে। তা বিভিন্ন জায়গা, বিভিন্ন প্ল্যাটফর্ম। আর একটা জায়গায় কথা বলি, কুলি সিনেমায় অমিতাভ বচ্চন যে প্ল্যাটফর্মে বসে যে প্রার্থনা করেছিল, বিশেষ ধর্মের প্রার্থনা করেছিল, সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে সে এক ধরনের কিন্তু এক ধরনের অ্যাম্বাসেডর হয়ে দাঁড়ালো। যে ওইটা থেকে কিন্তু শুরু হয়ে গেল জগতের এক ধরনের দেখা, যে রাস্তাঘাটে প্রার্থনা করছে, তারপরে রেল স্টেশনে প্রার্থনা করছে। তা বিশেষ মানুষ আছে, বিশেষ মানুষ, তারা দীর্ঘদিন ধরে প্রায় 30-40 বছর ধরে এটা প্রার্থনাটা চলছে। এখন যেহেতু আস্তে আস্তে উঠে যাচ্ছে, আবার তারা তাদের প্রার্থনার যেখানে নির্দিষ্ট জায়গা সেখানে চলে যাচ্ছে। তা এটা কিন্তু এক ধরনের, এই বলিউড বলতে বলতে এটা কিন্তু এটা মনে পড়লো, সেটাও তুলে ধরলাম। যে বলিউডে যাদেরকে ভাবছি বোধহয় মহান ব্যক্তি, তাদের মাধ্যমে যে ভুল হতে পারে বা ভুল করে ফেলছে কোনো এক সময়, যে হিন্দু ধর্মকে পড়ে, যে আমি এই এই নাম্বারটা আছে বলে আমার গায়ে প্রবল শক্তি, আমি সব কিছু তুলে ধরতে পারি। তা সেটার মাধ্যমে কিন্তু একটা ভয়ানক একটা বার্তা, যে সে কিন্তু ওই সময় সবাই ভাবছে বলিউড মানে মহান, যারা সিনেমা করে তারা সত্যিই মহান হয়, তাদের পর্দায় দেখা যায় মানে বিশাল ব্যাপার ঘটে যায়। এই ব্যাপারটা সবথেকে বেশি ভয়ানক, যে তারা যেখানে থাকে তারাই জানে যে সেই জগৎটা কী এবং সেখানে কী কী ঘটে চলেছে প্রতিদিন। আর আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে যেগুলোকে কেটে দিচ্ছে, যে রিলগুলো কেটে দিচ্ছে বা যেগুলো তুলে ধরা হয় না, আজকাল তো অনেক কিছু দেখা যাচ্ছে, আগে তো 20-22 বছর 25 বছর আগে দেখাই যেত না। হ্যাঁ, তারা যে কীভাবে চলাফেরা করে, কী খায়, কখন ঘুমোয়, কী করছে, কাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, কাকে বিবাহ করছে, হিন্দু ধর্মে কোন ছেলে মেয়েগুলোকে তুলে তুলে তারা বিবাহ করে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের দেশের ছেলে মেয়েগুলো শুধু ভাবছে বাহ কী মহান কাজ করছে। দেখবেন কাদেরকে বিবাহ করে, দেখবেন শুধু দেখবেন হিন্দু ধর্মের মেয়েগুলোকে নিয়ে চলে যাচ্ছে, আর তাদের দেশের কোনো আর নেই, লোকজন নেই। তো এরকম দেখবেন খেলোয়াড়ও আছে, খেলোয়াড় আছে, গায়ক আছে, অ্যাক্টর আছে, সব দেখবেন এইগুলোকে তারা বজায় রেখেছে। তাদের কিন্তু একটাই কাজ, তাদের একটাই কিন্তু ব্লু প্রিন্ট, সেই পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, অত্যাচার বলুন, ব্লু প্রিন্ট একটাই, ভারতবর্ষকে শেষ করে দাও, ভারতবর্ষকে ধ্বংস করে দাও। ভারতবর্ষকে চিরতরে যদি শেষ করতে হয়, তা ভেতর থেকে নয়, সিনেমা করে হোক, তারপরে তার হিন্দু ধর্মকে শেষ করে দেওয়া হোক। সিনেমাগুলোতে দেখবেন ওইভাবে তুলে ধরেছে, পিকে সিনেমাটা ঠিক ওইভাবে তুলে ধরেছিল, যে হিন্দু ধর্মটা ভালো নয়। আর ছেলেটা যেহেতু নাম করেছে এতে, তার পরে পরেই মনে হয় সিনেমাটা বেরিয়েছিল, তো ওকে দিয়ে ওই সিনেমাটা করো, পাকিস্তানের ছেলে বানিয়ে দাও। পাকিস্তান যেহেতু আমাদের সবথেকে শত্রু দেশের মধ্যে পড়ে, যেহেতু শত্রু তারা নিজেরাই বানিয়েছে, যদি ভালো থাকতো আজকে শত্রু হতো না। আমাদের দেশের আশেপাশে তো অনেক দেশ আছে, তাদের তো শত্রু নয়, তারা তো বোমা ফেলছে না, তারা তো কেউ কিছু বলছে না। বাংলাদেশের লোকজন যেমন একটা দুটো করে এমন এমন কথা বলে, ভয়ানক ধরনের কথা, যার কোনো মাথা মুন্ডু নেই। তা এরকমভাবে যখন খেলা হবে দেখবেন, সেই খেলা যখন চলছে তারা খুব হাসে, ইন্ডিয়া হেরে গেছে খুব হাসছে। একদিন তারা বুঝতে পারবে যে কোন দেশটা কার জন্য কতটা ভালো, সেদিন হয়তো আর হাতে সময় থাকবে না, প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। আজকে প্রতিদিন আমাদের দেশকে কত লোক ছোট করছে, কত রকমভাবে। আজকেই দেখলাম ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে একটা বিদেশি ছেলে,
ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিঁড়ে দিল। কী প্রতিবাদ করছে ওটা দেখা হয়নি, দেখলাম ছিঁড়ে তার প্রতিবাদটা জানালো এবং একটা নেগেটিভ চিহ্ন দেখালো। তা এরকম ইন্ডিয়াকে ছোট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে পাবেন। আর দেশের মানুষকে এই জন্য সজাগ থাকা দরকার যে যে ব্যক্তিটা বলছে সে আমার দেশে জন্মেছে, আমার দেশে সিনেমা করছে, আমার দেশে রাজনীতি করছে, আমার দেশেরই ফল খাচ্ছে, ফুল খাচ্ছে, আর অন্য দেশে টাকা পাঠাচ্ছে তাদের স্বাস্থ্য চিকিৎসা, কার হয়তো ক্যান্সার হয়েছে তার জন্য টাকা, কারগিলের টাকা। আজকে সব জানা যাচ্ছে আস্তে আস্তে যে কারগিলের টাকা চলে গেছে বলিউড থেকে, বেশ বেশ কয়েকশো কোটি টাকা চলে গেছে। তা সেই সব দিন আবার ফিরে আসছে। তা মানুষ হচ্ছে আগে একরকমভাবে তারা জীবনযাপন করেছে, এখন মানুষ জীবনযাপন সম্পূর্ণ আলাদা ধরনের করছে। যে আপনার যে মহান নায়ক তারা যে কী, নাম কারোর করব না, কারোর নাম নেব না প্রথমত। হ্যাঁ, যারা ভালো কাজ করেছে তাদেরকে শেষ করে দিয়েছে, এইটুকু বলতে পারি। তারা কিন্তু তাদের পথের কাঁটা বা তাদের সিনেমা দেখলে সেই জন্য আপনাদের ভালো ভালো নায়ক যাকে মনে করেন বা ভালো নায়িকা যারা আছে তাদেরকে শেষ করে দেয়। শেষ যে ধর্মেরই হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ভালো যখন হবে, পথের কাঁটা হবে, তখন সরিয়ে দেওয়া হয়। কারণ নয়তো তারা সারা জীবন ধরে ইনকাম করেছে, কয়েকশো কোটি টাকা রয়েছে, তারপরেও তাদের টাকা চাই এবং সিনেমার পর্দায় দর্শকের মুখে সারাক্ষণ ধরে যেন সারা জীবন ধরে বেঁচে থাকবে, সারা জীবন ধরে ফুল ফল খাবে, সারা জীবন ধরে দেশের ক্ষতি করবে, কেউ জানতে পারবে না। কখনো ভাবতেই পারিনি যে ফেসবুক, ইউটিউব বা আরও যত প্ল্যাটফর্ম আছে, মেসেঞ্জার, হ্যান ত্যান, এই যত প্ল্যাটফর্ম আছে, সব জায়গায় যেরকম লিকেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই জানতো যে এরা মহান মহান ব্যক্তি, আমার দেশকে তারা যে কীভাবে লুটছে প্রতিদিন, হাজার হাজার বছর ধরে বিভিন্ন রকমভাবে লুটেছে, পাকিস্তানে টাকা পাঠিয়েছে বিভিন্ন সময়। আজ থেকে 30 বছর 40 বছর আগে যারা নায়ক নায়িকা ছিল, ভারতবর্ষকে নাম পাল্টে মানে হিন্দু নাম রেখে আপনাদের সামনে তুলে ধরলো, পরবর্তীকালে তার নামও পাল্টে দিল, সেও চলে গেল এবং সব চলে যাচ্ছে সেই সব জায়গায়, পাকিস্তান বাংলাদেশের মতো জায়গায় তাদেরকে টাকা পাঠিয়ে দিচ্ছে। তো এইরকম ভয়ানক ভয়ানক মানুষ, এই জন্য বলেছি না যে যারা চুরি ডাকাতি করছে, যারা খারাপ মানুষ, তাদের থেকে কী কী শেখা যায়, তাদের থেকে অনেক কিছু শেখার আছে, তাদের থেকে ধন্যবাদ জানাতে হবে তাদেরকে এক ধরনের, যেহেতু করে ফেলেছে আর তো কিছু করার নেই, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে তারা তো চুরি চামারি করে ফেলেছে, ডাকাতি করে ফেলেছে, ভারতবর্ষকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন রকম। আমাদের দেশের মানুষ তো বুঝতে পারেনি, একটু ব্লাইন্ড, অন্ধ প্রকৃতির ছিল কিছুটা, তারা খুব সাদা সিধা, যেহেতু তারা যে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ খুবই দুর্বল, এদেরকে শেষ করে দাও, ভারতবর্ষকে দখল করব, ভারতবর্ষকে নিয়ে নেবো, ভারতবর্ষের মাটি থেকে সব কিছু লুট করে নেবো, এদের ছেলে মেয়েকে নিয়ে চলে যাব। আর এরা এরা তো কথাই বলতে পারে না, এরা তো বন্দুক তুলতে পারে না, এদের বাড়িতে কিছুই নেই। তা সারা জীবন ধরে একই জিনিস চলবে, এটা কখনো যারা মনে মনে ভেবে নিয়েছে, তারা হচ্ছে সবথেকে বেশি ভয়ঙ্কর একটা জায়গা, যে এরকম প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে যাবে, কেউ জানতে পারবে না। তা সেরকম দিশা যে হতে পারে, সেরকম জায়গা হতে পারে, সেটা কল্পনাই করতে পারে না। আর সেই কারণের জন্য আমাদেরকে, যেহেতু আমরা হাজার হাজার বছর বা তারও অনেক আগে থেকে ভারতবর্ষ অনেক উন্নতি করেছিল, মন্দির থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে শিক্ষা দীক্ষা, নালন্দার মতো বিশ্ববিদ্যালয়কে ভেঙে দিয়েছে, সারা জীবন ধরে দেখবেন ধ্বংসই করে গেছে। মানে আমাদের সনাতন ধর্ম থেকে শুরু করে এদের শিক্ষা রীতি, মন্দিরগুলোতে যেহেতু আমাদের এমনই চর্চা হতো, এমনই কিছু চর্চা হতো যে সারা বিশ্বের মানুষ এসে, চীন থেকে এসেছে, আরও বিভিন্ন যে আমেরিকা থেকে বা এর থেকে, ইংল্যান্ড থেকে, তারপর ফ্রান্স থেকে শুরু করে আমাদের কী বলবো চন্দননগর, ফরাসিরা সব এক এক সময় এসেছে, বিভিন্ন সময় এসেছে, যে যা সুযোগ পেয়েছে শুধু লুট করেছে। ভারতবর্ষে এত কিছু আছে যে আমরা নিজেরাই জানি না আমাদের দেশে কী আছে, এটা মনে হয়। তারা কিন্তু জানে যে ভারতবর্ষ কিন্তু সোনার একটা জায়গা, সেখানে কিন্তু অজস্র এমন এমন কিছু জিনিস আছে যেখানে থেকে লুট করা যায়, কিছু নিয়ে চলে যাওয়া যায়, যেখানে মানুষ বোঝে না, বোকার বাক্সর মতো তারা শুধু শোনে। আর তাদের পোশাক আশাক, তাদের জামা কাপড়, তাদের সিনেমা দেখা, তাদের দিকে যেহেতু তারা বিশেষ করে ইংরেজ বলুন আর বা যাই বলুন, তারা সেজেগুজে থাকতো, তো তারা একটু ইংলিশে কথা বলতো, একটু ফর্সা,
তাদের ছেলে মেয়েগুলোকে ফর্সা দেখায়, কী সুন্দর দেখতে লাগে। আমাদের দেশের ছেলে মেয়েগুলো যেহেতু একটু কালো, একটু শ্যামবর্ণ জাতের হয়, মানে শ্যামবর্ণ জাতের না, সরি ভুল বললাম, শ্যামবর্ণ ধরনের হয়। তা আমাদের দেশটা যেমন আবহাওয়া মণ্ডলী, সেই আবহাওয়ার ওপরে নির্ভর করে মানুষ জন্মেছে এখানে। তার মধ্যে ভালো মানুষ, খারাপ মানুষ, বুদ্ধিশালী মানুষ এবং পৃথিবীকে এক ধরনের ব্যালেন্স করার মতো মানুষগুলো এখানেই আছে। কারণ পৃথিবীকে ব্যালেন্স করা, বা এই যে যুদ্ধ, আমেরিকা যুদ্ধ করছে, ইরান যুদ্ধ করছে, আরও অনেকগুলো দেশ যুদ্ধ করছে। ওদের ভারতবর্ষ কিন্তু যুদ্ধ করতে পারতো ইচ্ছা করলেই। আমার দেশে তো তেল পাঠাচ্ছে না, আমার দেশে অনেক জাহাজে আগুন লাগিয়ে দিয়েছে, বোম মেরেছে। ভারতবর্ষ চুপচাপ আছে কেন? ভারতবর্ষের মানুষ জানে যুদ্ধ করলে আমাদের 144 কোটি লোকের ওপর এফেক্ট পড়বে, চাল ডাল আটা ময়দা গ্যাস তেলের ওপর এফেক্ট পড়বে। সেই জন্য তাই এরকমভাবে জীবনযাত্রাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। যুদ্ধ করলেই হবে না। আমার দেশে 5 টাকা মাল হয়তো 10 টাকা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, প্রত্যেকের কষ্ট হচ্ছে। স্কুল কলেজ হসপিটালে কেউ হয়তো হোটেল চলছে না, কারো হয়তো রেস্টুরেন্ট চলছে না, রান্নাঘরে চালের দাম ডালের দাম বেড়ে যাবে আগামী দিনে। তা সেসব ভয়ের একটা জায়গা থাকছেই। কিন্তু যুদ্ধ করলে ওটা কী বলবো, পাকিস্তানে একটা কী বলবো চালের দাম, 1 কিলো চালের দাম 600 টাকা না কত টাকা চলছে। দুধের দাম বোধহয় 400 টাকার কাছাকাছি চলছে। সেইখান থেকে ভেবে দেখুন যে আমাদের ভারতবর্ষ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ভারতবর্ষের প্রতিটা মানুষ কতটা বুদ্ধিশালী, মানে কাজ নিয়ে যদি না এগোতে পারে, তাহলে এতক্ষণ যদি তেলের দাম যদি 100 টাকা, 100 কোথায় 10-20 টাকা চলছে, এক্ষুনি বোধহয় 25-30 টাকা হতে পারে, এই রিসেন্টলি খবর নেওয়া হয়নি। তা এখন যদি 200 টাকা বা 300 টাকা যদি হয়ে যেত, পাকিস্তানের 400 টাকার কাছে চলছে। আরও অন্যান্য দেশ, বিশেষ করে যারা যুদ্ধ করছে আমেরিকা, সেখানে তো 60% না 70%-এর ওপরে দাম বাড়িয়ে দিয়েছে। সেটা ভেবে দেখুন, যারা যুদ্ধ করছে, ইচ্ছা করে যুদ্ধ করছে, তাদের দেশেই তাদের, আর ফার্স্ট কান্ট্রি দেশগুলোতে সব 50% 60% করে তারা দাম বাড়িয়ে দিয়েছে। তাহলে বুঝতেই হবে যে ভারতবর্ষ এখনও পর্যন্ত একটা কী বলবো লাইনের মধ্যে আছে, যেখানে মানুষ যাতে সুস্থ থাকে, মানুষ যাতে ভালো থাকে, সেই জায়গাটা এখনও পর্যন্ত ধরে রেখেছে। ঠিক আছে, ধরে রাখার জন্য কী বলবো, সেরকম ধরনের নীতি বা সেরকম ধরনের পরিচালনা করতে হবে। এবার যে যেমন রাজনীতির লোককে ভালোই বাসতে পারেন, কিন্তু যতক্ষণ না আমার দেশের তেলের দামটা 500 টাকা বা 400 টাকা হয়ে যাচ্ছে না, ততক্ষণ ভেবে রাখবেন। দেখুন, সারা জীবন যেমন আপনার বয়সটা 13, 14 বা 16-র মধ্যে থাকবে না, বা 60-এর মধ্যে থাকবে না, বা 2 থেকে 4-এ যাবে না, অথবা বাসের মধ্যে যেমন উঠলে আপনি ছোটোবেলায় কিন্তু বাসের হাতলটা ধরতে পারেননি। ছোটোবেলাতে বাসের ওই হাতলটা ভাবতাম বোধহয় একটু ধরবো, কিন্তু ছোটোবেলা থেকেই পারিনি। আস্তে আস্তে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 6 মাস, 8 মাস পরে যেতে যেতে 13-14 হলো, হাতটা হালকা করে ঠেকলো। তারপর একটু যেন আরেকটু যেন বাড়লো, পায়ের জুতোটা মনে হচ্ছে বাড়েনি, একটু লম্বা হবো ওনার থেকে। তা সেরকমই ভারতবর্ষ এরকমভাবেই চলছে যে একদিনে যেমন বড় হয়নি, একদিনে যেমন চাকরি পায়নি, একদিনেই কেউ মাধ্যমিক দেয়নি, একদিনেই কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, একদিনেই কেউ বড় খেলোয়াড় হয়নি। তারা রীতিমতো খাটছে, রীতিমতো তারা ভোরবেলা ওঠে, নির্দিষ্ট সময় ঘুমোতে যায়। তাই তারা নিজের জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছে। আর আমরা কী করি, ঘুমোবো, মানে রাত্রিবেলা করে ঘুমোবো, খাবো উল্টোপাল্টা, নির্দিষ্ট টাইমে নয়, সব মানে অকেজো মানে ব্যাপার চলে আসে। জীবনটা একদম শেষ করে দিচ্ছে। ওই চাকরি পাবো, চাকরি, আরও কিছু শেখো, জীবনে এত কিছু শেখার আছে, এত কিছু জানার আছে। এই যে আজকে ইউটিউব প্ল্যাটফর্মগুলো দিয়েছে বা ফেসবুক দিয়েছে, সবাই করে মোটামুটি অ্যাপ্রক্স, কেউ না কেউ করছে, কেউ উঠতে পারছে, কেউ উঠতে পারছে না। হ্যাঁ, কেউ গান বাজনা দিয়ে দিচ্ছে ভুলভাল করে, ওই জন্য তার হচ্ছে। রেগুলারিটি বজায় রাখতে হবে, এইসব ব্যাপারগুলো অনেক কিছু আছে। এই জন্য আমার যে সিএম গ্যাপ দিয়ে জার্নি, গ্যাপ 199, ইউটিউবে গেলে যে চ্যানেলটা আছে মহাদেবের লোগো আকাশি কালারের, সেখানে গেলে আরও আস্তে আস্তে এমন এমন ভিডিও দেবো, যে সকল ভিডিওগুলো হয়তো ফেসবুকে দেবো না কখনো, সেই সব ভিডিও আসতে চলেছে। সেই সব নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের মানুষ যে একসময় কী ছিল, এবং আগামী দিনে যে ভয়ঙ্কর যে মানুষ, যে আমাদের যারা ঠকাচ্ছে, তাদের থেকে আমরা কী শিখব। তাদের থেকে অনেক কিছু শেখার আছে, রামায়ণ মহাভারত থেকে শেখা আছে, গীতা থেকে শেখা আছে, এত কিছু শেখার আছে। যারা চুরি চামারি ডাকাতি করে, তারা তো জানে না যে তারা কী কী শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে আমাদেরকে। তারা দেশের মানুষকে এমন এমন জিনিস শেখাচ্ছে, তারা ভুল করছে, তারা আমাদের দেশের মানুষকে শিখিয়ে দিচ্ছে, চোখ দিয়ে শিখিয়েছে। এই জন্য ভুল করতে নেই, এমন এমন জিনিস শিখিয়ে দিতে নেই যে দেশের, এই যেমন আজকে রাজনীতির ক্ষেত্রে বিশেষ বিশেষ মানুষ ভুল করেছিল বলে আজকে কিন্তু কী বলবো, পাল্টে গেছে, মানে সরকারই পাল্টে গেল, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে চলে গেলো। মানে প্রত্যেকটা মানুষ
ভুল করছে বলে তাদের সরকার পাল্টে যাচ্ছে। ভুল যদি না করতো এই সরকার পাল্টাতো না। তারা যদি ওই বিশেষ করে নাম করব না, ইচ্ছে নেই আমাদের, কী বলবো, নাম করতে ইচ্ছেও করছে না। মহাদেবের ওপরে একটা ভয়ানক রকমের বছর 6 না 8 আগে একটা ভয়ানক রকমের খারাপ ইঙ্গিত পড়িয়ে দিয়েছিল, মানে ইঙ্গিত ঠিক বলা যাবে না, একটা জিনিস যেটা করেছে তার জন্য কিন্তু বেশ কিছুটা ওই সরকার পড়ে যাওয়ার জন্য দায়ী। এবং সরাসরি ভাবে যে এর ওপর অত্যাচার, মানে হিন্দু ধর্মকে অনেকটা কী বলবো, চুল্লি বানাতে হবে, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষকে পোড়ানো হবে। তা এরা হচ্ছে নিজের সরকার বা নিজের কেরিয়ার এবং সঙ্গে ওই বিশেষ করে যে বললাম না, ভুল করতে নেই, ভুল করলেই তা সব জেনে যাচ্ছে, পাবলিক জেনে যাচ্ছে যে ও চুল্লিতে তুলে দেবে আমাদেরকে। হ্যাঁ, পাবলিক মনে রাখছে। মুর্শিদাবাদে কেউ কিছু বলবে না, হিন্দুদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে, গরু ছাগল চুরি কেউ কিছু বলবে না। তারপর ওটার নামটা কি, সন্দেশখালি, আরও অনেক জায়গা আছে। তারপর মানে অনেক জায়গা হয়েছে, সব মনে পড়ে না। তারপরে টাটা ন্যানো কোম্পানি যেখানে হয়েছিল, আপনারা লিখে বলবেন যেগুলো আমার এক্ষুনি মনে পড়ছে না। তা সেই সব জায়গায় কলকারখানাকে কেউ যদি পায়ের তলায় যদি দুমড়ে মুচড়ে ওপরে ওঠে, ওটা ভালো, শেখা ভালো, তাকে আবার তৈরি করতে হয় পুনরায়। এবার কোনো ব্যক্তি যদি নিজের কারখানা, নিজের জগৎ, নিজের পরিবারকে যদি ধ্বংস করে ওঠে, সে কী ধরনের মানুষ হতে পারে পরবর্তী সময় কিন্তু ওই জন্যই সরকার পাল্টে যাচ্ছে, যে তাদের যেখানকার জমি জায়গা থেকে শুরু করে সব নিয়ে নিয়েছে, অথচ তাদের উন্নতি হয়নি, খাওয়া হচ্ছে না। অথচ গুজরাটে চলে গেছে ন্যানো কোম্পানি, সেখানে সোনার স্বর্গ, সেখানে যে রাস্তায় জুতো সেলাই করে তারও ইনকাম হচ্ছে, যে মুড়ি বিক্রি করে বা চা বিক্রি করে, ঘুগনি তৈরি করে, এবং সঙ্গে 8-10টা ব্যাংক, আরও অনেক কিছু, এত কিছু পরিবর্তন হয়েছে, দেখলেই জানা যায় যে হ্যাঁ, এরকম ভয়ঙ্কর কিছু তারা করে ফেলেছে, যে তার বেনিফিট কিন্তু অন্য লোক নিয়ে চলে গেল। আমার দেশের, আমার রাজ্যের একটা লোকের ভুলের জন্য আমার দেশের ছেলেমেয়েগুলো খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, স্কুল কলেজ যেতে পারছে না। তারা যে চাকরি করবে রাস্তায় শুকিয়ে শুকিয়ে মরছে, স্কুল কলেজ হসপিটালে গিয়ে তারা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না, তাদের ওপর অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারকে বন্ধ করে দেওয়ার জন্য যে বলছে না না তেমন ঘটনা তো করে ঘটেনি, তেমন কিছু ঘটেনি, না ওই লোকটা করেছে, ওই লোকটাই দোষী, মানে একা করেছে, আর কেউ ছিল না। করে তো আর কোনো লোকই থাকে না, অন্য মানুষ তো বাসই করে না, আর আমাদের দেশে তো কেউ কোনো ক্ষতিও করেনি। তো এরকম ধরনের যদি বিবৃতি হয়, যে যেমন দোষ করেছে যদি ঠিক করে চলতে পারতো। আর একটা জিনিস হচ্ছে, এই যে এখন একটা কোম্পানি হেরে গেছে, এই জায়গায় যদি আমি থাকতাম, কথার কথা বলছি, শুধু উদাহরণ হিসেবে বলছি, আর কোনো কিছু নেই। ধরুন অনেক টাকা আমি চুরি করেছি, অনেক কোটি কোটি টাকা চুরি করেছি, অনেক সম্পত্তি নষ্ট করেছি, এই জায়গা থেকেও ফিরে আসা যায়, খুব ভালোভাবে ফিরে আসা যায়। জনগণের কাছে খুব ভালো ভালো উপহার পেতে পারেন। আমাদের জনগণ হচ্ছে খুব মায়াবী, মানে একটু যদি আপনি ত্যাগ করেছেন, তা সে তাদের মায়ার গোল, মানে এমনিতেই চুরি চামারি করলেও খুব ভালোবাসে। যারা চুরি করে তাদের পক্ষেও লোক থাকে, যারা ডাকাতি করে তাদের পক্ষেও লোক থাকে, ভালোর পাশেও লোক থাকে। তা সর্বক্ষেত্রে আমাদের দেশে লোক পাবেন। এমন যদি হতো যে আপনি চুরি করছেন, আমাকে 500 কোটি টাকা দিলেও আপনার পাশে দাঁড়াবো না। তুমি পরিবেশের ক্ষতি করেছো, তুমি ডাক্তারবাবুকে নষ্ট করে দিয়েছো, শেষ করে দিয়েছো, তারপরে তুমি জমি চুরি করেছো, জঙ্গল চুরি করেছো, টাকা চুরি করেছো, আমাকে 500 কোটি টাকা দিলেও আমার সিনেমাও যদি বন্ধ হয়ে যায়, আমি যদি কোনো নায়ক হতাম, ছোটোবেলা থেকে বড় হয়ে নায়ক হয়েছি, আমি যদি বুঝে যাই যে না, আমার জন্য আমার হিন্দু ধর্ম শেষ হয়ে যাচ্ছে, আমার জায়গা জমি, আমার পশ্চিমবঙ্গ কলকাতা শেষ হয়ে যাচ্ছে, আমি সিনেমা পাবো কি পাবো না দরকার নেই, আমি রাস্তায় এমন কোনো কাজ আছে, এমন এমন জিনিস বিক্রি করবো, শাক সবজি বিক্রি করা শিখবো। ওই জন্য তো বলি যে শাক সবজি, পটল, তারপরে ফল বিক্রি করা, যদি নাও পারে গ্যারেজের কোনো কাজ শেখা, পাখা সারানো, সাবমার্শাল সারানো, এরকম অনেক কিছু আছে, আরও ছোটোখাটো অনেক কাজ আছে, সব কাজ সব মনে পড়ে না। চায়ের দোকান করা, এমন কিছু কাজ করে জীবনে অনেক কিছু উন্নতি করা যায়, দেশে ভালো করা যায়, তার পাশ থেকে সরে আসা যায়। যারা ভয় পায় যে আমি সারা জীবন ভালো থাকবো, আমার 500 কোটি টাকা নষ্ট হয়ে যাবে, না থাক, আমার পিসি ভালো, আমার দিদা ভালো, আমার কাকা ভালো, আমার মামা ভালো, এই ভালো করতে করতে আজকে দেখুন কোন জায়গায় কোম্পানিটাই পড়ে গেল। তা ভালোর পাশে থাকতে থাকতে কোম্পানি যদি চলে যায়, তা আপনি কী করবেন? তাহলে আপনার নামও খারাপ হলো, দেশের নাম খারাপ হলো, তার সাথে আপনার সিনেমা জগতে যা যা করেছেন, এই আজকে যারা বুদ্ধিশালী নাকি বুদ্ধিজীবী লোকগুলো ছিল, কোথায় হারিয়ে গেল? তাদেরকে সামনে রেখে তাদেরকে কী করলো? তাদেরকে কাজে লাগালো। তারা যে কী ভালো, আজকে তারা সবাই বুঝতে পারছে যে হ্যাঁ, বুদ্ধিশালী লোক এতটাই ভালো হয়,
এতটাই তাদের উপর নির্ভর করছে। আর আমাদের জনগণ তাদের উপর বিশ্বাস করেছিল যে তারা কোনো সময় আমাদের হিন্দু ধর্মে যদি কোনো একটা যদি ভালো লোক হয়, সে কোনো মতেই সামনাসামনি হয় না। যে মুর্শিদাবাদের ক্ষেত্রে হোক বা আমাদের আর.জি. করের মতো বড় বড় ঘটনাগুলোতে। কিন্তু অন্য কাজে তারা খুব পারদর্শী। যারা দেখবেন অন্য কেউ দেখবেন অন্য কালারের ফ্ল্যাগগুলো যারা আছে তারা খুব বেরোতে ভালোবাসে, যদি একটু ওদের একটু ক্ষতি হয়েছে। তা সেরকম জানতে পারবেন যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গা যাতে না আসে, দেশ যাতে আগে থাকে, দেশের উপরেই আমাদের থাকতে হবে, দেশের মধ্যে থাকতে হবে। দেশ যদি ক্ষতি হয়ে যায়, দেশের মানুষ, নেচার, প্রকৃতি, গাছপালা, পাখি এরা যদি না থাকে, তাহলে আমাদের এখানে থাকা বা আমাদের পৃথিবীকে আমাদের ছেলেমেয়েরা যারা কী বলবো টিনেজরা আছে তারা কী শিখবে, কী বুঝবে? তাদের একটা ভুল চিন্তাভাবনার জন্য আমার দেশ ক্ষতি হয়ে যেতে পারে। এই দেশেই তো আবার একসময় জন্মাবেন। আজ থেকে যারা 70 বছর 80 বছর আগে জন্মেছে তারা কি আর আছে? তাদের থেকে আমরা কিছু জিনিস জানতে পারছি। ধরুন রবীন্দ্রনাথের কথা বলুন বা নেতাজির কথা বলুন, ওদিকে আমাদের রামকৃষ্ণ পরমহংস দেবের কথা বলুন, বিনয় বাদল, দীনেশ, এরা কী কী করে গেল, আর আমরা কী কী করছি জীবনে? এসে কী করছি না, এটা ভেঙে দিচ্ছি, ওটা কোথায় রাস্তাঘাট নকল জিনিস দিয়ে তার রাস্তাঘাট খারাপ করে দিচ্ছি, কোথায় ব্রিজ থেকে 4টে রড বের করে নাও, খারাপ খারাপ কী বলবো সিমেন্ট বালি দিয়ে বিল্ডিং বানিয়ে দেয়, সেই বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে। কোথাও হয়তো ইললিগাল বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ছে, সে দিল্লি হোক, রাজস্থান হোক, সে যেখানেই হোক, পারমিশন দিচ্ছে তারা অবাধে। এই ভুলগুলো করেছে বলে আমাদেরও বলতে সুবিধা হচ্ছে, আমরাও বলতে পারছি এরকম যে ভুল থেকে শেখা যায়। যদি রাম যদি একা জন্মাতো, রাবণ যদি না জন্মাতো, তাহলে কিন্তু বা কৃষ্ণ যদি একা জন্মাতো আর ওর মামা যদি না হতো, তাহলে কিন্তু কোনো দিনই এই ধরনের ঘটনা শুনেও মজা পেতেন না। আমাদের ইতিহাস, মহাভারত, কৌরব বংশ এইসব সম্বন্ধে যত জেনেও মজা হতো না। যুদ্ধ ছিল বলে, তখনও যুদ্ধ ছিল, যুদ্ধ ছিল বলেই বা কংসকে মেরেছিল বলে তার মামা বারে বারে তাকে কত রকমভাবে, কখনও কাকাসুর, তারপরে আরও ছিল ওই যে সাপের আকার ধারণ করেছে, পাখির আকার ধারণ করেছে, রাক্ষসী ঠাকমা সেজে এসছে। এরকম সব ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য যদি না থাকতো, কৃষ্ণের ঠিক বিপরীতে আজকে কৃষ্ণেরও ঠিক প্রচার হতো না। মানে বলছি না যে প্রচারের কথা, ছোটো করছি না ভগবানকে, মানে কৃষ্ণের ব্যাপারটা ঠিক জমতো না যাকে বলা যায়। যে কৃষ্ণ জন্মেছে, সে ভালো বালক, সে মানে খেলতো, কিন্তু তার মামা জন্মেছিল বলে ব্যাপারটা ইন্টারেস্টিং আছে। ঠিক সমাজে আমাদের এই যে ব্যাপারগুলো ঘটছে, এটাও কিন্তু একটা কিন্তু এরই প্রভাব যে সমাজে ওই যে দেখবেন সুইজারল্যান্ডের খবরটা ঠিক আমাদের কাজে লাগে না। সুইজারল্যান্ড দেশটা ভালো, সুইজারল্যান্ডের মানুষগুলোর ইনকাম এত, সুইজারল্যান্ডের মানুষগুলো কী সুন্দর দেখতে, তাদের শহরে থুতু ফেললে 500 টাকা, এই 500 বলছি, হয়তো 5,000 টাকা জরিমানা করে। একটা ট্রেনের মধ্যে খুব বেশি হলে 40 জন, 50 জন কি 100 জন যাতায়াত করে। আর আমাদের দেশে এত ভালো দেশ হওয়া সত্ত্বেও একটা ট্রেনে গাদাগাদি করে, বাসে গাদাগাদি করে সিট পাই না। আমিও 20 টাকা দিই, যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় সেও 20 টাকা দেয়, যে বসে বসে যাচ্ছে সেও 20 টাকা দিচ্ছে। তো এরকম হচ্ছে আমাদের দেশের পরিণতি। তা আর কী বলবো, 4 ঘন্টায় চাপুন আর 5 ঘন্টায় চাপুন। তো সেরকমভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে যে ভয়ঙ্কর রকম যে জায়গাগুলো রয়েছে, তা আমরা যদি না প্র্যাকটিস করি, আমরা যদি না শিখি, আমাদের জনগণকে না শিখিয়ে দিয়ে যাই, তাহলে আগামী দিনে সব কিছুই কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। ধ্বংস মানে সভ্যতা ধ্বংস হবে। আর ভারতবর্ষকে যারা ভালোবাসে না বিশেষ করে, তারা একদিনকে আমাদেরকে যে শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। ভারতবর্ষকে শিখিয়ে শিখিয়ে আজকে আমরা এই জায়গাগুলোতে এসেছি যে দেখুন সারা জীবনই কেউ না কেউ, ওই যে বললাম না, আমাদের বলিউডে কেউ না কেউ যদি খারাপ লোক না থাকে, তাহলে আমরা আমাদেরকেই চিনতে পারবো না যে আমাদেরকে কে কে ক্ষতি করেছে, আমাদেরকে কে রাজনীতি লেভেলে ক্ষতি করেছে, আমাদেরকে বিনয় বাদল কাকে ধরিয়ে দিয়েছিল তাদেরকে ক্ষতি করেছে। তারপরে গোপাল মাঠা, সে যদি না থাকতো পশ্চিমবঙ্গই থাকতো না। তো সেই সময় কারা কারা ক্ষতি করেছে, সেই সময় কারা কারা ভয়ঙ্কর রূপে অত্যাচার করেছে এবং মেয়ে ছেলেদের ওপর অত্যাচার করেছে, তাদেরকে ঝুলিয়ে রেখেছিল, সিনেমাটা একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য। যে তারা যদি না ভুল করতো, আজকে আমাদেরকে নিজেরাই নিজেদের দেশকে চিনতে পারতাম না। নিজেদের দেশকে চিনতে, বুঝতে বা করতে, কী বলবো, জানতে, নিজের জাতি যে ভুলে যাচ্ছে, নিজের আত্মীয় স্বজনকে ভুলে যাচ্ছি, নিজের কাছের লোককে ভুলে যাচ্ছি,
তা সেই সব জগৎকে যদি জানতে হয় বিশেষ করে, তাহলে আমাদের এরা অ্যাকচুয়ালি শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে যে তোমরা কী জাতি, তোমরা যে ভুলটা করেছিলে সেটার জন্যই আমাদেরকে আজকে এইভাবে শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে এইভাবে বলছে প্রতিটা বারেই যে এখান থেকে তুমি কী কী শিখলে। অ্যাকচুয়ালি আমাদের সব কিছুই ছিল, আমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারিনি, অন্য লোকের মারফতে আমরা শিখলাম, নিজের জাতিকে বুঝতে পারছি যে আস্তে আস্তে যে হ্যাঁ, যে নিজের আত্মীয় স্বজন, নিজের ঠাকুর দেবতা, মন্দির, একে আমরা অবহেলা করেছি, দিনের পর দিন পুজো করিনি, দিনের পর দিন অত্যাচার করেছি, নিজের স্বজাতির ওপরে গরু, ছাগল, কুকুর, বেড়াল এদের ওপর অত্যাচার চালিয়েছি দীর্ঘদিন ধরে শেষ করে দিয়েছি নিজের জাতিকে, হিন্দু ধর্মকে। কে ছোট জাতি, কে নিচু জাতি, এইভাবে করে কে গান করে ভালো তাকে ছোট নজরে দেখা হয়েছে আজকে 400 বছর আগে। তারপর কে হয়তো আপনার বাড়ির সামনে দিয়ে গেলে আপনি ভালোবাসবেন না, সেইখান থেকে মানে কী বলবো ক্ষয় বলতে পারেন। তারপরে মহিলাদের মেরে ফেলা, পুড়িয়ে মারা, বিধবা বিবাহ, তখন তারপর থেকে আস্তে আস্তে তৈরি হলো, আস্তে আস্তে সব শুরু হলো। তা ভয়ঙ্কর সময়ের মাধ্যমে কিন্তু ভারতবর্ষ কিন্তু তৈরি হয়েছে, ভয়ঙ্কর সময়ের মাধ্যমে মানুষ কিন্তু এগিয়ে এসছে। এবার নিজের জাতিকে চেনা, নিজেকে পরিচয় দেওয়া যে আমরা ভারতবাসী, আমরা যদি না থাকি, এই যে ব্যবসা বাণিজ্য পুজোর সময় হয়, দুর্গা পুজোর সময় হলেই কয়েকশো কোটি টাকা, কারা বিশ্বাস করবে, কাদের পকেটে টাকা যাবে, কারা জামা কাপড় তৈরি করে, কারা জুতো তৈরি করে, কারা সেলাই করে, কারা প্যান্ডেল বানায়, কারা ভ্যান চালিয়ে ওই বাঁশগুলোকে বিক্রি করে, পেরেক থেকে শুরু করে আরও অনেক সামগ্রীর শেষ নেই। একটা পুজো হলে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা এই পশ্চিমবঙ্গ থেকে বিক্রি হয়, তাদের ছবি তোলা ইউটিউবারদের বিক্রি হয়, মানে কন্টেন্ট বানিয়ে বা ফেসবুক যারা বানায়। তো এরকম ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর রকমের মানে কথা যেগুলো রয়েছে, যে ভারতবর্ষের মানুষকে এবার সজাগ হতে হবে। এবার যদি তুমি হেরে যাও, তুমি তোমার পশ্চিমবঙ্গকে, তোমার রাজ্যকে, তোমার কলকাতাকে সব জায়গা থেকে আলাদা করে ফেলছো। সেই জন্য তোমার নিজেকে, নিজের স্বজাতিকে, নিজের দেবতাকে এবার চেনার দরকার আছে, নয়তো কিন্তু ভয়ঙ্কর রকমভাবে আজকে শেষ হতে চলেছ, শেষ হতে পারো। এবং শেষ হওয়ার আগে একটা বার্তা দিয়ে যাও যে তুমি যেটা করেছো বা যা শেষ করে দিয়েছো সেটা আস্তে আস্তে এবার বোঝার চেষ্টা করো যে কীভাবে আমি কী ধরনের আলোচনা করলাম, কীভাবে বলার চেষ্টা করছি, যে আমার আলোচনাটা যে সঠিক হবে এমন কিছু ব্যাপার নয়। আমি আমার মতো করে বুঝিয়েছি, আপনারা যারা টিচার আছেন, যারা আরও অনেক মানুষ আছে, নিজেদেরকে তৈরি করুন, নিজেদেরকে আরও এমন জায়গায় নিয়ে যান যে আমি গাড়ি চালাতে পারি না কিন্তু আর 10টা লোক গাড়ি চালাতে পারে, তারা কী করে শিখলো, তারা কী করে বুঝলো। তো এই সব ব্যাপারগুলো অনেক জানতে হবে, অনেক কিছু শেখার আছে, যেখান থেকে মানুষ শুধু বসে থাকবো পায়ের উপর পা তুলে, আমি কোথায় পাবো ডিএ পিএ ওসবের জন্য আমার সত্যি কোনোদিনও ভালো লাগতো না যে আমার মাসে কেউ টাকা দেবে। ভালো লাগে, মনে প্রথমে ভালো লাগে, কিন্তু তারপরে না পাওয়ার পর ঠিক মনে আনন্দটা ঠিক পাই না, যে আমি কাজ না করে পয়সাটা পেয়ে গেলাম 3000 টাকা, 2000 টাকা, আর কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায়, মানুষের রুচি নষ্ট হয়ে যায়, কাজের ইচ্ছে নষ্ট হয়ে যায়। যদি আপনার মাসে যদি কোনো লোক টাকা দিয়ে যায়, এই যে আজকে যারা ভাবছে যে টাকাটা দিচ্ছে না, অনেকে যে যারা ভাবছে আসবে আশা করি, তাদের কথা একবার বলি যে আজকে যদি হেরে যেত, আজকে স্থান রেডি করে রেখেছিল কোন জায়গায়, হোটেল বুকিং করে রেখেছিল কোন জায়গায়, অস্ত্রশস্ত্র কয়েক হাজার রেডি করে রেখেছিল, বাংলাদেশের লোক চলে আসতো তখন। সেই কথাটা মাথায় রাখুন যে টাকা যদি নাও দেয় সেক্ষেত্রে দেবে, অবশ্যই পাবেন, চিন্তা নেই, পাবে না বলছি না। তা সেই দিক থেকে ভেবে দেখুন যে কতটা আমরা আপাতত যে ভালো জায়গায় আপাতত রয়েছেন, যে টাকার জন্যই যে লড়াই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। নিজেরা চাকরি বাকরি করুন, খাওয়া দাওয়া করুন ভালোভাবে ঘুমোন, ঠিক টাইমে ছেলে মেয়েদের প্রতি সজাগ দিন, নয়তো ছেলেমেয়েরা যদি ওই ভুলভ্রান্তি কোনো বন্ধুত্ব করে মারা যাচ্ছে, এইসব কারণের জন্য বিভিন্ন রকম শেখা হচ্ছে না, জানা নেই কার সাথে বন্ধুত্ব করব, কী নিয়ে আলোচনা করব, অসময়ে অনেক কিছু ঘটে যাচ্ছে, যা ঘটার নয় সেটা ঘটে যাচ্ছে। আর যাদের অনেক অর্থবল তারা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যায়, ওই সময় কী করতে হয়, সব কিছুকে দিয়ে দিতে হবে, দান করে দিতে হবে, নিয়ে নিজে ভিখারি হয়ে যেতে হবে, তাহলে একমাত্র এখান থেকে বাঁচা যায়। মানে আপনাকে ধ্যান করতে হবে, আর যত টাকা সম্পত্তি আছে সব দিয়ে দিতে হবে জনগণের মধ্যে, আপনার আশ্রমে, আর যে যেখানে পাচ্ছে সবাইকে খাইয়ে দিন,
কোনো বাড়িতে রান্না করতে দেবেন না, পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে সব জায়গায় এমন একটা ক্যাম্পেইন করুন, সেখানে সারা জীবন ধরে শুধু কোনো বাড়িতে উনুন জ্বলবে, একটাই উনুন জ্বলবে এক একটা পাড়ায়, যে সেখান থেকে 24 ঘন্টা খাওয়া দাওয়ার ব্যবস্থা, চাল ডাল আটা ময়দা। তাহলে একমাত্র এই ভারতবর্ষের মনটাকে শান্ত করা যাবে। যারা চুরি চামারি করেছেন, আবার কী করে ভালো হবে? ভালো হওয়ার একটাই জায়গা আছে এখান থেকে, যে যত টাকা পয়সা আছে সব দান করে নিজের ছেঁড়া জামা কাপড় পরে ঘুরতে হবে। তাহলে কিন্তু জীবনে সেই তো পুলিশই টাকা নিয়ে নিবে, সেই তো আপনাকে থানা পুলিশ ডাকাতের কাছে আপনাকে এই থানা পুলিশ কোর্টে যাতায়াত করতে হবে। তার থেকে ভালো ভাই আমি সব চুরি করেছি, সব কিছু ধ্বংস করে দিয়েছি, আমি সব দিয়ে দিলাম, আর যত টাকা পয়সা আছে তোমরা খাওয়া দাওয়া করো, আমি এইভাবে চুরি করেছিলাম এসব সব বলে দিতে হবে একদম সরাসরি। তাহলে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মাপও করে দেবে, আর আপনি ভালো থাকতে পারবেন। লড়াই করে করে কতদিন বাঁচা যায়? একটা বয়স হচ্ছে কারো 60, কারো 70, কারো 40, তো চুরি চামারি করেছে, তার থেকে সবথেকে ভালো যা টাকা করে চুরি করেছি ওই মাটির তলায় ওইখানে 5 কোটি টাকা আছে, অমুক ব্যাংকে আমার 10 কোটি টাকা আছে, অমুক জায়গায় আমার 4টে গাড়ি আছে, 50টা ফ্ল্যাট আছে, সব দিয়ে দিন, নিজে ভিখারি হয়ে যান। তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের লোক আপনাকে আবার ভালোবাসতে শুরু করে দেবে, আবার আপনাকে ভোট দেবে। আবার আপনি আবার মনে করবেন না এই ভোট তো আমার হাতে চলে এসছে, এবার আবার পশ্চিমবঙ্গের মানুষকে ক্ষতি করা যায়, এখান থেকেও ক্ষতি করা যায় আবার, যে না আমি তো বেশ ভালোভাবেই এদেরকে ঠকালাম, আবার নিজে গরিব হয়ে গেলাম, এবার নিজের হাতে সরকার চলে এসছে আবার ঠকাবো। মানুষ তখনই ভুল করে, কিন্তু কুকুর বিড়াল ছাগল এরা করবে না। সেই জন্য যেভাবে আজকে বললাম, আজকে দেখুন, যদি মনে করেন আমাকে বারবার যেতেও হবে না থানা পুলিশ ডাকাতের কাছে, সব টাকা বিসর্জন দিয়ে দিন। তাহলেই একমাত্র ভালোভাবে নিজের জীবনকে নিজেকে অন্য মাত্রায় অন্য জায়গায় আবার পরিচালনা করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। প্রতিদিনের মতো এরকম আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর সবথেকে ভালো, সবসময় ফেসবুকে হয়তো দেবো না। এবারে আমার ওই জন্য বললাম, CM গ্যাপ দিয়ে জার্নি, JOURNEY জার্নি গ্যাপ দিয়ে 199 চলে যান, সাবস্ক্রাইব করে নেবেন। আমার লাইভ দেবো এবার থেকে, সেখানে সবে সবে নতুন চ্যানেল, কীভাবে অনেক রকমভাবে জীবনযাপন করা যায় সেসব নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমার এখানকার এইসব কী বলবো, আমার আঁকার জিনিসপত্র আছে, আরও আছে অনেক কিছু। তা এই পর্যন্ত আজকে এইটাতে শেষ করলাম, অন্যটাতে প্রত্যেকে ভালো থাকবেন।